মুর্তজা ভাই, জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার কেন করা হলো? দেখেন, ধন্যবাদ আপনাকে। বিজয় দিবসের জি শুভেচ্ছা। জি। যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই নেপথ্যে যারা কাজ করছেন তারা সহ সবাইকে। আমার এখানে দুটি পরিচয়। একটি পরিচয় সরকারের অংশ আমি, আরেকটি পরিচয় আমি একজন সাংবাদিক। সারা জীবন আর কোনো কিছু করি নাই, সাংবাদিকতাই করেছি। তো সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আমি সবসময় মানে বাক স্বাধীনতা বলেন, কথা বলা বলেন, লেখা বলেন, যা কিছুই বলেন না কেন, এটার পক্ষের মানুষ সব সময়। এমনকি কেউ যদি একটা মিথ্যা কথা বলতে চান, একেবারে সরাসরি বলছি, অসত্য না বলে আমি বলছি, মিথ্যা কথা বলতে চান, সেই মিথ্যা কথা বলার অধিকারটাও থাকা উচিত, যদি না দেশের বিরুদ্ধে খুব বড় কোনো কিছু হয়ে যায়। আমি হচ্ছে সেই জায়গার মানুষ। সারা জীবন ধরে যে খুব ক্ষুদ্র জায়গাতে কাজ করেছি, ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে সেটার পক্ষে কাজ করেছি, এবং সেটা বিশ্বাস করে আমি আমার নিজের জীবনযাপন, নিজের কর্মক্ষেত্রে যা করার সেই কাজগুলো করেছি। এখন সেরকম একটা জায়গা থেকে এটা আমার একটি অবস্থান, আরেকটি হচ্ছে সরকারের অবস্থান। সরকারের অবস্থান থেকে আপনার যে প্রশ্নটি, আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো, একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো, বা একজন এই রকমের ঘটনার ক্ষেত্রে, এই রকমের কাজকর্মের ক্ষেত্রে আনিস আলমগীরদের মতো সাংবাদিকদের কেন গ্রেপ্তার করা হয়, এইখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই। যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো, তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে। কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয়। আমি মনে করি যে আনিস আলমগীর যে কাজ করছিলেন, আনিস আলমগীরের সারা জীবনের সাংবাদিকতার একটা ক্যারিয়ার আছে, এবং আনিস আলমগীর বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন, জুলাই মাস থেকে আনিস আলমগীর যে কাজ করছিলেন, এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন। তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যখন প্রতিদিন 50, 60, 70 জন মানুষ মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল, সেই সময় আনিস আলমগীরের কাছে এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা ছিল একটা সন্ত্রাসী, নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা তিনি তার লেখায় লিখেছেন, এটা তার ইচ্ছা, তিনি মনে করেছেন এটা সন্ত্রাস। এবং তার পরবর্তীতে 5 আগস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন, এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছেন, এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা। এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতি নৈতিকতা বিবর্জিতভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন, এটা হয়তো করা উচিত নয়, কিন্তু তার তো স্বাধীনতা আছে, তিনি এই কাজটি করতে পারেন। আনিস আলমগীর সেই কাজটি করছিলেন, কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন, যে অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন, এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড, আমি যা যা বললাম আরো যদি সঙ্গে কিছু যোগ করি, তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে, অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত, মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত, অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত। এখন বর্তমান সরকারের যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো, এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায়, তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্য খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না। আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস আলমগীর যে অপতথ্য দিচ্ছিলেন, সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল। কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করার কারণে যেটা হয়ে গেল, বা যেটা সামনে হয়ে যাবে, বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে, যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, কথা বলা যায় না, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন, সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল, যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয়। আমি মনে করি যে এইখানে যে কেউই যা কিছু বলার
কথা বলতে পারছেন। যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা টকশোতে দেখলাম, টকশোতে মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন আরেকজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে, একজন এটা কত 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। এবং তারা নিশ্চিত, সাংবাদিকও নিশ্চিত, যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত। তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ, অথচ তারা আলোচনা করতে এসে বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। আমার শেষ করি আমার অবস্থানটা হচ্ছে, এই যে মেরে ফেললেন, এই যে অপতথ্য, ক্ষতিকর তথ্য ছড়ানো হলো, এর বিপরীতে যে কারো সুস্থ সাংবাদিকতা, সরকারের অংশ বা যে কারো আমাদের দায়িত্ব ছিল এর বিপরীতে সত্য তথ্যটা দিয়ে তার তথ্যটা যে অসত্য সেটাকে প্রমাণ করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সেটা প্রেস কাউন্সিল হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হোক, ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যেতে পারতো সেটা অফিসিয়ালি, যে আপনি যে এই তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি, তার কাছ থেকে একটা জবাব চাও। কিন্তু গ্রেপ্তার আমি মনে করি না যে এই ধরনের ক্ষেত্রে খুব সঠিক পথ। গোলাম মুর্তজা ভাই, আপনাকে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করতেছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শিখারও আছে আপনার কাছে আসলে। তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন, যা বুঝলাম, যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল, কিন্তু আপনার এই যে বোধ, এই বোধ ডক্টর ইউনূসের কেন নাই, এইটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো, যে ডক্টর ইউনূসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায়, এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম। আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে, এবং তার জন্য সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বোধ কেন নাই, কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন, যা খুশি তাই সমালোচনা করবেন, সমালোচনা করলে তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্য তথ্য দিবেন? অ্যাবসলিউটলি আপনি এটা ঠিক কথা বলছেন, কিন্তু আমি জানতে চাইবো যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা? বা ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম, আমি আপনার প্রায় বন্ধু, আমি আপনাকে আজকে 32 বছর ধরে চিনি। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো। আমি একটু জুলকারনাইন সাহের খান থেকে একটু শুনি। জুলকারনাইন সাহের খান, সিম্পল প্রশ্ন, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? আনিস আলমগীরকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জনাব আনিস আলমগীর, যিনি একজন সাংবাদিক, সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি ওতপ্রোতভাবে জড়িত নেই, উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম, উনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন, তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন। তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি। উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন। এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে, নিজস্ব মতাদর্শ থাকবে, এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই। তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না। উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই মনোপুত হবে না, কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন। এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে, এখন আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আমি তো সেটা বলবোই। উনিও একইভাবে সেটা বলেছেন, উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি সেটাকে সেভাবে বলেছেন। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলিবর্ষণ করা হয়, সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন, এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন। আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে, অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন। আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানি না, এটা হওয়া উচিত না, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে, ভারতীয়রা হত্যা করেছে, এই ধরনের বহুত রেটরিক, এই ধরনের বহুত বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন। আমি অবাক হয়ে দেখলাম যে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে। যদি আনিস আলমগীরকে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন, তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে, তাদেরকে তো আরো বড় রকম করে ট্রেসনের অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করা উচিত বলে আমার মনে হয়। ওরকম কি আমরা কিছু দেখতে পাচ্ছি? অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, তারা বলে যে আমরা বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর মানি না, আমরা বম মেরে ক্যান্টনমেন্ট উড়ায় দিব। সরকার তাদের এগেইনস্টে কি পদক্ষেপ নিয়েছে?
কোন পদক্ষেপ কি আপনি নিতে দেখেছেন? আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর, আইসিটির প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে, সে বলেছে আমরা ক্যান্টনমেন্টে উড়ায় দিব। তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন, এই ধৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে? সরকার তো আমরা দেখলাম না কোনো অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে। আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে? আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা, যে উনি কি বলেছেন যে আমি ইউনূসের এটা উড়ায় দিব অথবা সরকারের এটা উড়ায় দিব, এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি। উনি টক শোতে গেছেন, কথাবার্তা বলছেন, হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন। সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার, যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে, আপনি এটাই সহ্য করতে পারছেন না, আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা, আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে, আপনি তাদেরকে কিছুই করছেন না। সো এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয়। মানুষকে মানুষের মতো জীবনযাপন করতে দেওয়া উচিত। প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব ভিউ পয়েন্ট আছে। আদারওয়াইজ তাহলে ডিফারেন্সটা কোথায় থাকলো? আমরা তো দেখেছি, আমি নিজে সাফারার, আমি নিজে ভিকটিম। আমার এগেইনস্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর, তাদেরকে কার্টুন আঁকার জন্য, জাস্ট সিম্পলি কার্টুন আঁকার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। দোষটা কোথায় ছিল? কার্টুন আঁকা কি অন্যায়? যদি কার্টুন আঁকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয়, আমার বড় ভাই মুশতাক এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয়, এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যে এটা একটা অন্যায় হয়েছে, তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না? স্যার আপনাকে ধন্যবাদ। আমি ওই যেটা বলতেছিলাম যে জনাব গোলাম মুর্তজা, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন অপতথ্য বা যার মধ্যে উস্কানির ব্যাপারটাও ছিল, সেটার ক্ষেত্রে আপনি সরকারের এই বোধটা কেন নাই সেটা আপনার কাছে একটু জানতে চাইছিলাম। আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে, আমরা একটু ওয়েট করতেছি। আমি আশা করতেছি আপনি আমরা শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, গোলাম মুর্তজা ভাই একটু লগ আউট হয়ে গেছে। জুলকারনাইন স্যার, আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা বেশি করে কথা বলতে চাই সেটা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যার চেষ্টা এবং তার আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে। কিন্তু আমরা সেটি মুর্তজা ভাই আবার একটু সংযুক্ত হবেন তার সাথে বা তার সামনেই ব্যাপারটি একটু আলোচনা করতে চাই, কারণ আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে তুলেছেন, যেটি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে হয়তো ঠিকই আছে, কিন্তু আমার কিছু কৌতূহল আছে যেই ব্যাপারগুলি নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই গোলাম মুর্তজা ভাইয়ের সামনেই। সেজন্য আমি আগের প্রসঙ্গেই থাকি। সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, যেটা আসলে গোলাম মুর্তজা ভাই আমাদেরকে বললেন যে এটা অপতথ্য ছড়ানোর জন্য, সেইটা হচ্ছে উস্কানি দেওয়ার উনি জন্য। আসলে কোন ধরনের অপতথ্য, এবং অপতথ্য যদি কেউ স্প্রেড করে থাকে তাহলে তো সেটার জন্য আলাদা আইন আছে। আপনি অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে কেন তাকে অ্যারেস্ট করতে হবে? তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হলো, আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানাচ্ছেন যে এই ঘটনার পর বা এই ঘটনার আগে পরে অন্য আরেকটা ঘটনা নিয়ে আরেকটা টেলিভিশনের উপস্থাপককে জনাব গোলাম মুর্তজা এখানে অপতথ্য এবং উস্কানির কথা বলে সন্ত্রাস বিরোধী আইনে একজন লোককে গ্রেপ্তার করা হবে, যে বোধ বা উপলব্ধি আপনার আছে সেটা সরকার প্রধানের কেন নাই, সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ক্লুটা কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি অনেক ঘনিষ্ঠ, মানে সরকারে আসার পর আপনার ঘনিষ্ঠতা একটু কমছে আসলে, এর আগে আপনি আরো অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন সরকারে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো আপনিও কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন জোকারদের জোকারি করতে দিতে হয়, জোকাররা কর্মকাণ্ড দিয়ে মানুষ আসায়, আরও 2-1 যে জোকার আছে তাদের জোকারি বন্ধ করার উদ্যোগ নেবেন না, সেটা আপনি সরকারের উদ্দেশ্যে বলছেন। এবং আমরা এই সময়কার একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলতে শুনছি রইল বাকি 2, তিনি আনিস আলমগীরে মিন করে বাকি আরো 2 জনের ছবি দিয়েছেন, একজন আব্দুল নূর তুষার, একজন মাসুদ কামাল। আমি কিন্তু আসলেই মুর্তজা ভাই, আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশ একটা ভীতিকর রাষ্ট্র হয়ে উঠতেছে। এই ভীতি, এই যে আমার শিক্ষক আলী রিয়াজ আমাকে বলছিলেন যে আপনার উদাহরণ তো ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে। আমি আলী রিয়াজ স্যার, আপনি দেখতে পান না ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে কিনা উদাহরণ? আমি ফেসিবাদের পক্ষে উদাহরণ দিয়ে বলি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা ভীতিকর জায়গায় চলে যাচ্ছে যারা কথা বলতে চায় তাদের জন্য। আমি আপনাকে একটু শুনতে চাই। চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? চলে যায়নি এখনো না, মানে সবার জন্য, ফর এভরিওয়ান। আপনি এটা মানে
আমি জানি না মুর্তজা ভাই এটা বলেন। আমার কাছে মনে হয় যে আলী রিয়াজ স্যার তো আমার এখন আর ফোনও ধরে না, কথাও শুনে না। আমি কেমনে এটা উনারে শুনাইতাম যে স্যার আপনি কি কোনো ফেসিবাদের প্রতিধ্বনি দেখেন এখন? উনি তো এখন সহকারী, উনি তো এখন বিশেষ সহকারী, উনি এখন জি। উপদেষ্টা পদমর্যাদার মানুষ। জি, গোলাম মুর্তজা ভাই আপনার কাছে একটু শুনতে চাই। আপনি জোকার বলছেন, জোকার বলে বলছেন আরো একজন জোকার আছে, সেই জোকারকে যেন এটার উদ্যোগ বন্ধ না করা হয়। আপনি একজন না, আমি দেখেন জি। দেখেন আমি 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 আমার কথা শুরুতে বলেছি, আমার কথা হয়তো রিপিট হয়ে যাবে, দর্শক যারা দেখছেন তারা হয়তো মনে করবেন যে আমি একই কথা বলছি। আমি তো মানুষের কথা বলতে দেওয়ার পক্ষের মানুষ। যেমন জুলকারনাইন সাহের যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তিনি আলোচনা করেন, তিনি সরকারের সমালোচনা করেন, সরকারের ভালো কাজের প্রশংসা করেন, সবই করেন। এখন একজন মানুষ শুধু ভালো কাজের প্রশংসা করবে বা সরকারের প্রশংসা করবে, এটা তো কোনো কথা হতে পারে না। সরকারের তো আলোচনা থাকতে হবে, সরকারকে নিয়ে সরকারের সমালোচনা থাকতে হবে। এখন ভীতিকর জায়গা, ওই জায়গাটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি মনে করছি যে এই আনিস আলমগীর বা তার আগে পান্নাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বা তার একই সময়ে একজন রাজনীতিবিদ, একজন সাবেক আমলাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার তার নিজের ভাবমূর্তিগত জায়গাতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে। কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যে কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হয়েছে, আমার কাছে মনে হয় না, আমি এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই। একটা মানে কথা বললে এই সমস্যা হয়। আপনি যেটা বললেন যে লইল বাকি দুই, আব্দুল নূর তুষারের কথা উল্লেখ করলেন। আব্দুল নূর তুষার অত্যন্ত লজিক্যাল কথা বলেন। মাসুদ কামাল, হ্যাঁ, আব্দুল নূর তুষার অত্যন্ত লজিক্যাল কথা বলেন। সুতরাং তার সরকারের সমালোচনা আছে, তার যে সমস্ত লজিক ছাড়া কথা আছে সেই সমস্ত কথার বিপরীতে আমাদের মোকাবেলা করা উচিত কথা দিয়ে। আমি মনে করি না যে বাংলাদেশে পুরোপুরিভাবে বা বাংলাদেশে একটা কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তবে কিছু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। যে প্রশ্নটি শুরুতে ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন মন খুলে সমালোচনা করেন, কথা বলেন, কাউকে কিছু বলা হবে না, কাউকে কিছু ধরা হবে না, ওই সময় আর এখনকার এক অবস্থার একটা পরিবর্তন হয়েছে, কিন্তু একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। গোলাম মুর্তজা ভাই আমি একটু বলি, আমি দেখতেছিলাম যে আনিস আলমগীর ভাই আপনাকে আক্রমণ করেও সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট, বা আমি অত তাকে ফলো করি নাই, কিন্তু দুই একটা আমার নজরে আসছে যে আপনাকেও, আমি শব্দের মধ্যে বিশেষণ ব্যবহার করতে চাই না, শুধু বলি আপনাকে আক্রমণ করে উনি অত্যন্ত নোংরা ভাষা। আচ্ছা ওইটা আমি না বললাম, কিন্তু হ্যাঁ, কিন্তু আপনিও কিন্তু তার জবাব দিলেন, আপনিও তার জবাব দিয়েছেন যথেষ্ট মানে সীমার মধ্যে, শালীনতার মধ্যে, আপনার মুনশিয়ানার মধ্যে, সেটা আপনি জবাব দিতে চেষ্টা করেছেন। আমার কথা হলো ডিবি অফিসে ধইরা নিয়ে যাওয়া, তারপরে মামলা দেওয়া, তারপরে গিয়া মানে সন্ত্রাস বিরোধী আইনে সেই মামলা কগনিজেন্সি নিয়ে গ্রেপ্তার দেখায় রিমান্ডে পাঠায় দেওয়া। মুর্তজা ভাই আপনার কি কিছু মনে পড়ে যে মানে এই রকম ঘটনা আমরা এর আগে আর কখন শুনছি আর কতবার করে বলছি? না, আমরা পুরো সময়টাই, আমরা গত 16 বছরের পুরো সময়টি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি। আপনিও জানেন সেটা, আমরাও জানি। এবং আমরা সারাক্ষণই কথা বলেছি। আপনি দেশের বাইরে অবস্থান করে কথা বলেছেন, শায়ের দেশের বাইরে অবস্থান করে কথা বলেছে, আমরা দেশের ভেতরে থেকে কথা বলেছি, যতটুকু বলতে পেরেছি ততটুকু কথা বলেছি। এবং আমাদের এইখানে আমরা যে তিনজন আছি, তিনজনের কথার মূল সুরটা কিন্তু একই ছিল, যে ভীতিকর অবস্থা তৈরি করা যাবে না, ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না, মানুষকে তুলে নিয়ে যাওয়া যাবে না, এটা ছিল। তো এটার আমরা যখন এই সরকারের এই সময়ে, ধরেন আমি যে সরকারের অংশ, সেই সরকারের সময় একজন সাংবাদিকের বিরুদ্ধে আমি এই গ্রেপ্তারটিকে আমার জন্য অত্যন্ত স্বাচ্ছন্দ্য হতো, আমার জন্য বিব্রতকর হতো না, আমি যদি দেখতাম যে একজন কিছু কাজ করেছেন, সেই কাজটা হয়তো আমি জানি না, আপনি জানেন না, তার বিরুদ্ধে যদি সেটা দৃশ্যমানভাবে অভিযোগগুলো আগে আনা হতো এবং সেই অভিযোগগুলোর পক্ষে যদি তথ্য প্রমাণ দিয়ে বলা হতো যে সে এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এই কারণে তার নামে এই আইনে মামলা হবে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে সেটা যথেষ্ট লজিক্যাল হতো। এখন আমি যদি আগে
তাকে ডেকে নিয়ে যাই বা আগে তাকে ধরে নিয়ে যাই, তারপরে যদি অভিযোগটা আনি, তখন এইটা বর্তমান সরকারের যে চরিত্র, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সারা পৃথিবীতে তার যে ইমেজ, আপনি শুরুতে আমাকে যেটা বারবার প্রশ্ন করছিলেন, আমি সরাসরি সেই জবাবটা হয়তো সরাসরি দিচ্ছি না, কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সেটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ওকে, আমার ধারণা যে একটা সরকার মানে তো একজন ব্যক্তি নয়, প্রধান তিনি অবশ্যই মূল ব্যক্তি, কিন্তু ভেতরে এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকার যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে একত্রিত করা হয়েছে, এটার ভেতরে সম্ভবত অনেকগুলা উইং রয়ে গেছে, এবং সেই সমস্ত উইং হয়তো নানা রকমের কর্মকাণ্ড করছে। একটা জায়গা থেকে কোঅর্ডিনেশনের জায়গাটাতে আমার ধারণা যে কোনো সমস্যা হয়তো হচ্ছে, যে কারণে আমরা এই ধরনের একটা সাংঘর্ষিক অবস্থাটা দেখছি।